জুলাই গণ অভ্যুত্থান নতুন বাংলাদেশ নির্মাণ এই প্রতিপাদ্যে শুরু হচ্ছে ২১শে বইমেলা। উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা। যৌথ বাহিনীর হাতে আটকের পর যুবদল নেতার মৃত্যুর ঘটনায় শঙ্কিত বিএনপি, ক্যাম্প কমান্ডারকে প্রত্যাহার। মুক্তি পাওয়া শীর্ষ সন্ত্রাসীদের ফের ধরতে অভিযানে গোয়েন্দা পুলিশ। রাজধানীর আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে থাকার দাবি। এবং বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিনে চলছে আমবয়ান। সকাল ৯টায় আখেরি মোনাজাত পরিচালনা করবেন মাওলানা জুবায়ের। সবাইকে স্বাগত এশিয়ান নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজা। তখন শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছি পুরো খবরে। আজ থেকে শুরু হচ্ছে অমর ২১শে বইমেলা। বিগত সময়ের মতো এবারও বইমেলা হচ্ছে বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যানের অংশ নিয়ে। বিকেলে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস আনুষ্ঠানিকভাবে বইমেলার উদ্বোধন করবেন। বিশেষ অতিথি হিসেবে এ সময় উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক। এবারের বইমেলার মূল প্রতিপাদ্য জুলাই গণ অভ্যুত্থান নতুন বাংলাদেশ নির্মাণ। থাকছে জুলাই চত্বরও। এবারের মেলায় বাড়ানো হয়েছে স্টলের সংখ্যা। মেলায় অংশ নিচ্ছে ৭০৮টি প্রকাশনা প্রতিষ্ঠান। গত বছর এই সংখ্যা ছিল ৬৩৫টি। যাচ্ছে অন্যান্য প্রসঙ্গে। কুমিল্লায় যৌথ বাহিনীর অভিযানে যুবদল নেতার মৃত্যুর ঘটনায় বিএনপি নেতাকর্মীদের সংখ্যা দিন দিন বাড়ছে বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। সকালে নয়াপল্টনে ভাসানী ভবনে ঠিকানা বাংলাদেশের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির পরিচিতি সভায় এই মন্তব্য করেন তিনি। এ সময় রিজভী বলেন, শেখ হাসিনা সরকারের বিভিন্ন অপরাধের পুনরাবৃত্তি যদি এই সরকারের আমলও হয় তাহলে জনগণ আতঙ্কে থাকবে। ভারতের পছন্দমতো সরকার ক্ষমতায় নাই বলে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে ষড়যন্ত্রে লিপ্ত বিদেশি শক্তি এগুলো মোকাবেলা করে বর্তমান সরকারকে সঠিক পথে এগোনোর আহ্বান জানান তিনি। এ সময় বৈষম্য বিরোধী ছাত্ররা যদি প্রতিটি মন্ত্রণালয় কমিটি করে পরিচালনা করতে চায় তাহলে রাষ্ট্র এলোমেলো হয়ে যাবে বলেও মন্তব্য করেন বিএনপির এই সিনিয়র নেতা। সংখ্যা কিন্তু দিন দিন আমাদের বাড়ছে। কুমিল্লার যুবদলের একটা ছেলেকে ধরে নিয়ে গিয়ে তাকে যখন ফেরত দিচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী, তখন তাকে মৃত ফেরত দিচ্ছে। তো ডক্টর ইউনূস সাহেবের আমলে এই ঘটনা ঘটবে কেন? তার সময় যদি শেখ হাসিনার সরকারের বিভিন্ন দুষ্কর্ম এবং অত্যাচারের পুনরাবৃত্তি হয় তাহলে তো হোঁচট খাবে জনগণ। অনেকেই বলছেন যে প্রতিটা মিনিস্ট্রির জন্য নাকি বৈষম্য বিরোধী ছাত্রদের কমিটি আছে, হ্যাঁ, দায়িত্বপ্রাপ্ত লোক আছে। তারপরে আপনার বিভিন্ন জেলাগুলোতে ডিসি অফিস, এসপি অফিস, এগুলো কিন্তু একটা রাষ্ট্রকে ফাংশনাল হতে দেবে না। রাষ্ট্র কিন্তু এলোমেলো হতে শুরু করবে। কুমিল্লায় সেনা হেফাজতে যুবদল নেতার মৃত্যুর ঘটনা তদন্ত উচ্চপদস্থ কমিটি গঠন করা হয়েছে। এই ঘটনায় সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডারকে প্রত্যাহার করা হয়েছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এর প্রেস বিজ্ঞপ্তিতে এই কথা জানানো হয়। গত ৩১ জানুয়ারি যৌথ বাহিনীর অভিযানে কুমিল্লার আদর্শ সদর উপজেলা থেকে মোহাম্মদ তৌহিদুর রহমানকে আটক করা হয়। পরবর্তীতে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি। তৌহিদুর রহমান কুমিল্লার পাঁচথুবি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ছিলেন। এদিকে এই ঘটনায় দলের ভেরিফাইড ফেসবুক পেজে ঘটনার সাথে জড়িত সেনা সদস্যদের বিচার দাবি করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জামিনে মুক্তি পাওয়া পিচ্চি হেলাল ও ইমনদের মতো শীর্ষ সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রেখেছে গোয়েন্দা পুলিশ। দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এমন দাবি করেন গোয়েন্দা প্রধান রেজাউল করিম মল্লিক। এ সময় গত কয়েক মাসে রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার দাবি করেন তিনি। জানান, রাজধানীতে ছিনতাই প্রতিরোধে প্রতিনিয়ত অভিযান পরিচালনা করছে গোয়েন্দা পুলিশের বিশেষ টিম। এ সময় তিনি আরও বলেন, ধনিয়া কলেজে শিক্ষার্থী মিনহাজ হত্যার ঘটনায় অন্যতম অভিযুক্ত কিং মাহফুজ সহ 7 জন, আদাবরে ছিনতাইয়ের সময় কবজি কাটার ঘটনায় 5 জন,
তাঁতীবাজারে স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার ঘটনায় 6 জন সহ বিভিন্ন ঘটনায় আরও বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। ঢাকা মহানগরী সহ সারা বাংলাদেশে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য যা যা করণীয় দরকার পুলিশ তা করছে এবং ছিনতাইকারী যারা বিঘ্ন সৃষ্টি করছে তাদেরকে ধরার প্রচেষ্টা, তাদেরকে ধরার জন্য আমাদের ডিবির স্পেশাল টিমগুলো দিন রাত 24 ঘন্টা কাজ করে যাচ্ছে। সেন্ট মার্টিন বন্ধের বিষয়ে সরকার নতুন কোনো সিদ্ধান্ত নেয়নি। পর্যটন কেন্দ্রটি বাঁচাতে অতীতের সরকারের নেওয়া সিদ্ধান্ত বাস্তবায়ন করছেন তারা। সকালে বন ও পরিবেশ অধিদপ্তরের আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেছেন পরিবেশ, বন, জলবায়ু এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি জানান, আইন মানতে বাধ্য না করলে সবাই অবজ্ঞা করে। কাউসার আহমেদের রিপোর্টে দেখুন বিস্তারিত। প্রতিনিয়ত দেশ থেকে বন্যপ্রাণী বিলুপ্তির ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে ক্রমেই। বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে বেশ কিছু প্রাণী বিলুপ্তির পথে, এর মধ্যে অন্যতম মেছো বিড়াল। তাই সারা বিশ্বের ন্যায় প্রথমবারের মতো পালিত হলো বিশ্ব মেছো বিড়াল দিবস। শুরুতেই মেছো বিড়াল পরিবেশের জন্য কতটা উপকারী এর প্রয়োজনীয়তা তুলে ধরেন বক্তারা। পরে পরিবেশ, বন, জলবায়ু এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা জানান, যারা এসব প্রাণীদের হত্যা করে তাদের অবশ্যই আইনের আওতায় আনতে হবে। এই সরকার নতুন কোনো কিছু করেনি, বহু পুরনো সিদ্ধান্ত এই সরকার বাস্তবায়ন করেছে। তাহলে বলেন যে সিদ্ধান্তগুলো নেওয়াটাই ঠিক ছিল না, সিদ্ধান্তগুলো সকল ভুল, এগুলোর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই, তা তো বলতে পারবেন না। শিল্প তখনই হয় যখন তার একটা ম্যানেজমেন্ট থাকে। সেন্ট মার্টিনে পর্যটনের নামে যা হয় তার কোনো ম্যানেজমেন্ট আছে? পরে সেন্ট মার্টিন বন্ধের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, দ্বীপটিকে বাঁচাতেই এই উদ্যোগ নিয়েছেন তারা। বৈজ্ঞানিক যে বিশ্লেষণগুলো আছে দেশীয় এবং আন্তর্জাতিক, যেখানে বলা হয়েছে যে 2045 সালের মধ্যে সেন্ট মার্টিন ডুবে যাবে যদি প্রবালের ক্ষয় আমরা রোধ করতে না পারি, সেটাকে আপনি কেমন করে অবজ্ঞা করবেন? আপনি 8000 দ্বীপের 8000 মানুষের দ্বীপে পর্যটনের নামে প্রতিদিন 10,000 লোক ঢুকাবেন। আপনি যদি ওই দ্বীপের বাসিন্দা হতেন, আপনার কেমন লাগতো? তিনি আরো জানান, যারা সমাজে প্রশংসনীয় কাজ করে তাদেরকে সম্মানিত করতে পারলে ভবিষ্যতে তারা আরো বেশি অনুপ্রাণিত হবে। অনাবশ্যক ভিত্তিহীন কতগুলো কথা দিয়ে একটা দ্বীপকে বাঁচানোর প্রয়াসকে ভিন্ন পথে চালিত করার কোনো সুযোগ নেই। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। টঙ্গীর তুরাগ তীরে চলছে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় দিন। ইবাদত বন্দিগিতে সময় কাটাচ্ছেন মুসল্লিরা। আগামীকাল আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে প্রথম পর্বের আয়োজন। এই ধাপে অংশগ্রহণ করেছেন ঢাকার একাংশ সহ 41 জেলার মুসলমানরা। ফজরের নামাজের পর থেকেই বয়ান শুরু হয়েছে। বয়ানের নিজের মধ্যে দিন প্রতিষ্ঠা করা এবং দিনের বাণী সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার পদ্ধতি এবং বিশ্বের মুসলমানদের ঐক্যবদ্ধ করার বিষয়ে আলোচনা করা হচ্ছে। জুবায়েরপন্থীদের দ্বিতীয় ধাপের ইজতেমা চলবে 3 থেকে 5 ফেব্রুয়ারি পর্যন্ত। এই ধাপে অংশ নেবেন 22 জেলা ও ঢাকার বাকি অংশের মুসল্লিরা। এরপর 14 থেকে 16 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে সাতপন্থীদের ইজতেমা। রাজধানীর সরকারি তিতুমির কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় হিসেবে স্বীকৃতির দাবিতে শিক্ষার্থীদের আমরণ অনশন তৃতীয় দিনে গড়িয়েছে। দাবি পূরণ না হলে অনির্দিষ্টকালের জন্য ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় ব্যারিকেড কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা। এরই মধ্যে অনশনে বসা অধিকাংশ শিক্ষার্থী শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন, তবুও দাবি আদায়ে অনড় অবস্থানে রয়েছেন তারা। সময় বেঁধে দিয়েছেন আজ বিকেল 4টা পর্যন্ত। শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয় গঠন সম্পর্কিত 7 দফা দাবি পূরণ না হলে অনির্দিষ্টকালের জন্য বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি কর্মসূচি পালন করা হবে। সাভারে 6 বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। এই ঘটনায় ধর্ষণকারী যুবককে আটক করেছে পুলিশ। আমিনবাজারের তুরাগ নদীর বড়দেশি পূর্বপাড়া এলাকায় এই ধর্ষণের ঘটনা ঘটে। পুলিশ জানায়, গতকাল বিকেলে 6 বছরের ওই শিশুকে চকলেটের প্রলোভন দেখিয়ে জোরপূর্বক
ধর্ষণ করেন সুমন হাওলাদার নামের এক যুবক। পরে শিশুটি অসুস্থ হয়ে পড়লে তার বাবা মাকে বিষয়টি খুলে বলেন। নির্যাতিতের পরিবার সাভার মডেল থানায় অভিযুক্তকে প্রধান আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করলে পুলিশ আমিনবাজারে অভিযান চালিয়ে তাকে আটক করে আদালতে প্রেরণ করে। শিশুটিকে উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে লৌহজংয়ে শীতবস্ত্র ৩১ দফার বুকলেট বিতরণ করা হয়েছে। মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলার সহস্রাধিক শীতার্ত নারী পুরুষের মাঝে শীতবস্ত্র তুলে দেওয়া হয়। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা বিএনপির সভাপতি ও জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ইমরানুল হক চাকলাদার। এ সময় তিনি রাষ্ট্র ও রাজনীতি সংস্কারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফার বুকলেট বিতরণ করেন এবং হাজারের অধিক মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেন। এ সময় দলীয় নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বাংলাদেশ শিক্ষক সমিতি বিটিএর ত্রয়োদশ জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সকালে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সমিতির সভাপতি নির্বাচিত হন অধ্যক্ষ শেখ কাউসার আহমেদ, সাধারণ সম্পাদক নির্বাচিত হন শামীম আল মামুন জুয়েল। সম্মেলনের প্রধান ছিলেন দৈনিক সমকাল পত্রিকার উপদেষ্টা সম্পাদক আবু সাইদ খান এবং বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ হেলাল উদ্দিন। সম্মেলনের সভাপতিত্ব করেন শিক্ষক সমিতির সাবেক সভাপতি অধ্যক্ষ বজলুর রহমান মিয়া এবং সঞ্চালনা করেন সাবেক সাধারণ সম্পাদক শেখ কাউসার আহমেদ। ভাটারা থানাধীন অসহায় দুস্থ গরিব মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক এম.এ. কাইয়ুম। সকালে রাজধানী ভাটারায় ভাটারা থানা যুবদল ও মহানগর উত্তরের আয়োজনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে এম.এ. কাইয়ুম এসব বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সদস্য সচিব এজিএম শামসুল হক, ভাটারা থানা যুবদলের আহ্বায়ক দেলোয়ার হোসেন, ভাটারা থানা বিএনপির সাবেক সহসভাপতি আবুল কাশেম ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আজহারুল আলম সহ স্থানীয় নেতৃবৃন্দ। সমৃদ্ধির পথে ঐক্যের বাতি, ঠাকুরগাঁওয়ে জয়গান চলুক দিবারাত্রি স্লোগানে যাত্রা শুরু করল ঢাকাস্থ ঠাকুরগাঁও সদর উপজেলা কল্যাণ সমিতি। এই উপলক্ষে রাজধানীর উত্তরার 12 নম্বর সেক্টরের বাগমা ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় সমিতির অন্যতম উদ্যোক্তা এ পারভেজ লাবুকে আহ্বায়ক ও মকসিদুল ইসলাম সোহাগকে সদস্য সচিব করে 35 সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন মোহাম্মদ মাসুদ রানা লিটন, পারভিন আক্তার ও শরীফুল ইসলাম সুমন সহ আরও অনেকেই। অনুষ্ঠানে ঠাকুরগাঁও সদর উপজেলা ঢাকাস্থ বিভিন্ন পেশাজীবী মানুষ উপস্থিত ছিলেন। এবার এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। দেশের চালের বাজারে অস্থিরতা চলছে, প্রতিদিনই বাড়ছে দাম। এতে বিপাকে পড়েছেন মধ্য ও নিম্ন মধ্যবিত্ত আয়ের মানুষ। ব্যবসায়ীরা বলছেন পর্যাপ্ত মজুত থাকার পরও বৃহৎ শিল্পগোষ্ঠীর চালের ব্যবসায় সম্পৃক্ততার কারণে দাম ঊর্ধ্বমুখী। একই সাথে ভোজ্য তেলের তীব্র সংকট রয়েছে বাজারগুলোতে। আব্দুর রহিমের ক্যামেরায় বিস্তারিত ওয়ালিদ সিদ্দিকীর রিপোর্ট। রাজধানীর বিভিন্ন বাজারে নিত্য প্রয়োজনীয় চালের দাম বেড়েছে কেজিতে 5 থেকে 10 টাকা পর্যন্ত। পাইকারি বাজার থেকে খুচরা বাজার সব জায়গাতেই দাম ঊর্ধ্বমুখী। নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম এমনভাবে বাড়তে থাকলে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে পড়বে বলে মনে করেন সাধারণ মানুষ। আমি আগে চাউল কিনতাম হয়তো মনে করেন 3000 3200, হ্যাঁ এখন 3200 টাকার চাউল হয়ে গেছে গিয়ে মনে করেন 3400 টাকার উপরে, 3500 টাকা। হ্যাঁ আগে নিতাম 50 কেজি, এখন যেমন নিতেন 25 কেজি। নিরীহ মানুষ কিভাবে চলবো, কিভাবে খাবো, এই তো টাফ ব্যাপার হয়ে দাঁড়াইতেছে। বাজারের দ্রব্যমূল্যের এমন প্রভাব পড়ায় বড় বড় শিল্পগোষ্ঠীকে দুষছেন ব্যবসায়ীরা। কিন্তু এবছর কিন্তু তার উল্টাটা, যেহেতু গত 1 মাস থেকে চালের বাজারটা খুবই অস্থির। আসলে আজকে 1 মাস ধরে চালের দামটা আসলে ধীরে 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 বাড়তে বাড়তে 1 কেজি চালে 8 থেকে 10 টাকা বৃদ্ধি। অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে কিন্তু
চালের উপরে যে ব্যাড ট্যাক্স ছিল এটা কিন্তু প্রত্যাহার করছে, প্লাস উনি বাইরে থেকে আমদানি করছে, কিন্তু আবার সিজনও আসছে, তাহলে চালের দাম কম বাড়ার কোনো অবকাশ নাই। কিন্তু হিসাব হয়েছে যে এটা যে বিভিন্ন কর্পোরেট কোম্পানিগুলো আছে আর মেলাররা আছে সিন্ডিকেট করে কিন্তু চালের দামটা বাড়াইছে। এদিকে রাজধানীর বিভিন্ন বাজারে ভোজ্য তেলের সংকট দেখা দিয়েছে। পর্যাপ্ত সরবরাহ না থাকায় সংকট তৈরি হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। তেল শুধু তীর কোম্পানি প্রত্যেক সপ্তাহে এসে কিছু তেল দেয়, অর্ডার দিলে দিয়ে যায়, যেমন রূপচাঁদা, পুষ্টি, ফ্রেশ, ওদেরকে আজকে প্রায় 2 মাস ধরে আমরা পাইতেছি না, অর্ডার কাটানো তেলও দিচ্ছে না। এমনিতে কোম্পানিরা আগের মতো তেল দিচ্ছে না, বলে যে তেলের দাম বাড়বে, তেল দাম বাড়লে তারপরে দিবে। সামনে রমজান, তো যেহেতু রমজান আসতেছে, তো রমজানও যদি কোম্পানি রমজান উপলক্ষে তারা 100 টাকা বেচার পরে বলতেছে লস হইতেছে, তাহলে তারা কত টাকা করবে তার একটা সিদ্ধান্ত দেখ। চালের দাম কমানোর জন্য দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বাড়বে। তাই বাজার মনিটরিং করে এবং পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করার দাবি সাধারণ মানুষের। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা। বরিশালের 10টি উপজেলায় বোরো ধান চাষে ব্যস্ত সময় পার করছেন চাষিরা। গত বছরে বোরো ধানের বাম্পার ফলন এবং ধানের দাম বেশি থাকায় এবার বোরো চাষ বাড়িয়েছেন বরিশালের চাষিরা। আবহাওয়া অনুকূলে থাকলে এবারও ভালো ফলনের আশা করছেন তারা, কিন্তু চলতি বোরো মৌসুমে সারসহ কৃষি উপকরণের দাম বাড়ার কারণেই উৎপাদন খরচ বাড়তি রয়েছে। ফলে বোরো ধানের বাম্পার ফলন নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন বরিশালের প্রান্তিক বোরো চাষিরা। আর এর সাথে শেষ করবো এশিয়ান নিউজ। তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো দেখে নেব দর্শক আরও একবার। জুলাই গণ অভ্যুত্থান, নতুন বাংলাদেশ নির্মাণ, এই প্রতিপাদ দিয়ে শুরু হচ্ছে 21শে বইমেলা। উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা। যৌথ বাহিনীর হাতে আটকের পর যুবদল নেতার মৃত্যুর ঘটনায় শঙ্কিত বিএনপি, ক্যাম্প কমান্ডারকে প্রত্যাহার। মুক্তি পাওয়া শীর্ষ সন্ত্রাসীদের ফের ধরতে অভিযানে গোয়েন্দা পুলিশ, রাজধানীর আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে থাকার দাবি। এবং বিশ্ব ইজতেমায় দ্বিতীয় দিনে চলছে আম বয়ান, কাল সকাল 9টায় আখেরি মোনাজাত পরিচালনা করবেন মাওলানা জুবায়ের। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।